আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো মানুষ। দায়িত্ব গ্রহণের পর সেই স্মৃতির মিনারে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই অমর আত্মত্যাগের স্মৃতি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিস্তব্ধ সেই প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যেন ইতিহাসের কাছে নতুন অঙ্গীকার। স্মৃতিসৌধের লাল সবুজ প্রাঙ্গণ পেরিয়ে সামনে এখন তার রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন পথ চলা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশের মানুষের সুখ, শান্তি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবেন নতুন রাষ্ট্রপতি। দেশের স্বার্থে প্রচলিত দায়িত্বের বাইরে গিয়েও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, এমন প্রত্যাশা দেশের বিশিষ্টজনদের। সাংবিধানিক যে কোনো সংকটে সরকার বিরোধী দল সহ সবার আস্থা ধরে রাখতে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তাদের। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে নানা অভিজ্ঞতা ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অসামান্য ত্যাগ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার সামনে যেমন রয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের চ্যালেঞ্জ, তেমনি রাজনৈতিক বিভাজনের মধ্যে রাষ্ট্রের অভিভাবক সুলভ ভূমিকা রাখার প্রত্যাশাও। রাজনৈতিকভাবে উনি অনেক দক্ষ এবং উনি জনপ্রিয়, অনেক পরীক্ষিত। যেহেতু বাংলাদেশের রাজনীতি সংঘাতময় অনেক সময় আমরা দেখতে পাই, তো যদি রাজনৈতিক সংকট তৈরি হয় তখন আমরা দেখব যে রাষ্ট্রপতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে আমার মনে হয় মির্জা ফখরুল ভালো ভূমিকা পালন করতে পারবে। রাষ্ট্র কাঠামোয় নতুন বন্দোবস্তের লক্ষ্যে সবাইকে নিয়েই নবনির্বাচিত রাষ্ট্রপতি এগিয়ে যাবেন, এমন প্রত্যাশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সবাইকে অ্যাকোমোডেট করে চলা, দলমত নির্বিশেষে সবাইকে, এই বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন। জুলাইয়ের যে স্পিরিটের কথা আমরা বলি, যে চেতনার কথা আমরা বলি, সেটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানেন যে এদেশের মানুষের চাহিদা কী। গণতন্ত্র সুরক্ষা প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম তার পজিশনটা ধরে রাখবেন। রাষ্ট্রে বিভাজন দূর, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া নতুন রাষ্ট্রপতির জন্য হতে পারে বড় পরীক্ষা। ১.৫ দশকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছুই নষ্ট হয়েছে। বিরোধী দল সবসময় সরকারি দলের সাথে মিলে কাজ করতো, সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করতে পারবেন। জুলাইয়ের প্রশ্নে অনেক ধরনের অমীমাংসিত অনেক কিছু থাকতে পারে, সেই জায়গাটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকা পালন করে, কারণ উনি জানেন বিষয়গুলো কি ভিতরে। আর রাষ্ট্রীয়ভাবে অন্যান্য যে সমস্ত অঙ্গগুলো আছে রাষ্ট্রের, সবগুলোর ভিতরে একটা কোঅর্ডিনেশনের কাজ, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাজে লাগান। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষ দায়িত্ব পালন, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা ও জনগণের আস্থা অর্জন করে অনন্য ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বাংলাদেশের ইতিহাসের ক্লান্তি লগ্নে জনগণের ভোটে দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান। দুপুরে সাভারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির বেদিতে
নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বারবার বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা ব্যাহত হয়েছে। বিএনপি সেটাকে বারবার গণতন্ত্রের পথে নেওয়ার জন্য চেষ্টা করেছে। এ সময় বিমানমন্ত্রী বলেন, দেশকে ডাইনামিকভাবে এগিয়ে নিতেই এই পরিবর্তন করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুচেরি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর যে মিশন ভিশন তা বাস্তবায়ন করতে চায় সরকার। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেইভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। সব নতুন দায়িত্বই হচ্ছে গ্রেট অপরচুনিটি, এই নিউ অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ কমিটমেন্ট। তো এখানে আপনার আমাদের ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাই। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রফিক, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা কি পৌঁছেছেন কিনা, বা এখনও যদি না পৌঁছে থাকেন কখন নাগাদ পৌঁছাতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফারিয়া, নতুনভাবে দায়িত্ব পাওয়া ৬ জন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু সকালেই অর্থাৎ দুপুর ১টার পরে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর শেষে তারা রওনা হয়েছেন সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের যে মাজার রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি, এই সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সাভার থেকে রওনা হয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো ২:৩০টার দিকে তারা এই শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পর তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই বিএনপি সরকারের ৬ মাস পর কিন্তু মন্ত্রণালয়ে এই বড় ধরনের রদবদল এবং নতুন করে মন্ত্রীরা দায়িত্ব পেলেন। এর মধ্যে আসলে অনেকে প্রবীণ রয়েছেন, নবীন রয়েছেন। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুরু থেকেই তিনি ছিলেন এবং তিনি কিন্তু আগেও এই বিএনপির হয়ে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই সরকারের শুরুতে এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং গতকাল তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ে তিনি অধিষ্ঠ হয়েছেন। এছাড়াও বিএনপির আরও যারা নেতারা রয়েছেন এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত জুন মাসের ১ তারিখে কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেন দীপেন দেওয়ান এবং সেই মন্ত্রণালয়ে কিন্তু নতুন করে দায়িত্ব পেয়েছেন সাচিং প্রুচেরি। তিনি কিন্তু সকালে এসেছিলেন ৯টার পরপর এই জিয়া উদ্যানে এবং এখানে এসে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর যে চাওয়া এবং পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় বিএনপির যে ইস্তেহার রয়েছে, সেই ইস্তেহার পূরণ করার জন্য তিনি কাজ করবেন। এছাড়াও কিন্তু আমরা নতুন মুখ দেখেছি যে ডক্টর হুমায়ুন কবির, তিনি কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে বেশ আগে থেকে জড়িত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিব তিনি নির্বাচিত হয়েছেন এবং গতকাল টেকনোক্রেট কোঠায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়াও আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তথ্যমন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছেন এবং তিনি সকালে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও শামীম কায়সার লিঙ্কন, তিনি প্রতিমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই ৬ জন মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন এবং সকালে তারা আজকে তাদের প্রথম কার্যদিবস, সে অনুযায়ী তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন আফরোজা খানম, তিনি কিন্তু মন্ত্রণালয়ের রদবদল হয়েছে এবং তিনি
তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তো সব মিলিয়ে আপনাকে যেটি জানিয়ে রেখে আরও ঘণ্টাখানেকের মধ্যে এই নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা তারা এখানে আসবেন এবং এসে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে তারা শ্রদ্ধা জানাবেন এবং দোয়া এবং ফাতেহা পাঠ করবেন এবং প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন তারা দেশ গঠনে আসলে ভূমিকা রাখবেন। এখন দেখার বিষয় এই প্রধানমন্ত্রী তাদেরকে যে গুরু দায়িত্ব দিলেন এই সরকারের 6 মাস পর আসলে তারা কতটুকু সেই দায়িত্ব পালন করতে পারেন, পাশাপাশি জনগণের প্রত্যাশা আসলে তারা কতটুকু পূরণ করতে পারেন সেটি কিন্তু এখন দেখার বিষয়। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ। সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও দীর্ঘ সারির সংকট পুরোপুরি কাটেনি। চালকরা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত নয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে আগের তুলনায় গ্যাস বেশি দিতে পারছেন, তবে গাড়ির সিরিয়ালও আছে। এদিকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালই চালু হয়েছে, তবে টার্মিনাল দুটি মোট সক্ষমতার প্রায় 70% এলএনজি সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। গ্যাস লেগে তো গ্যাসই তুলিতে পারি না, 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকতে হয়, তার টিপ মারি কোন সময় এক বেলার আগে গ্যাস নিতে আর এক বেলা টিপের টিপ পায় না, তো জমা কম নেয় না, এভাবে চললে পারে মানুষ বাঁচে না। তো যে কারণ বাজার একটা পাম্প আছে হগলদানা 43 টাকার গ্যাস ঢুকছে, কোন রমে চালাই এই জায়গাতেইছে অনিয়া কত টাকা ডোয়ে না ডোয়ে কি ভ্রমণ বেড়ে যাইতে পারবো নাকি না যাইতে পারবো, অর্ধেক রাস্তার মেয়েদে গিয়ে বন্ধ হয়ে থাকবো, এটার কোনো শিওর নাই। এদিকে রাজধানীর বাইরে বিরাজ করছে গ্যাসের তীব্র সংকট, সে সঙ্গে যুক্ত হচ্ছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে শিল্প কারখানা সহ নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। ময়মনসিংহ, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনালের জটিলতায় চট্টগ্রামের সরবরাহ কমে 150 মিলিয়ন ঘনফুটে নেমেছে। নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। গ্যাস সংকট ও লোডশেডিং এর আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব সম্পর্কে কি তথ্য আছে? ফারিয়া, গ্যাস সংকট তো কমেনি, বরং এর সাথে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং সংকট। নারায়ণগঞ্জের বন্দর, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ এলাকার একাধিক বাসিন্দার সাথে কথা বলে জেনেছি যে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে বন্দরের পল্লী বিদ্যুৎ এলাকায় লোডশেডিং হয় বেশি। এখানে বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হয় ফের বিদ্যুৎ আসার অপেক্ষায়। আবার ফতুল্লা অঞ্চলের অনেকেই স্ট্যাটাস দিয়ে বা ক্ষুব্ধ কণ্ঠে জানিয়েছেন যে এভাবে বিদ্যুৎ সংকট পড়লে আমাদের জীবনের অবস্থা কি হয়। তারা বলছেন যে গ্যাস সংকটেই মানুষের যখন তাই অবস্থা, তখন নতুন করে বিদ্যুৎ সংকট কেন? তিতাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তারা কিন্তু আগে জানিয়েছেন যে গ্যাস কখনো কখনো নানা রকম সংকটে পড়ে। আবার এই যে গ্যাস শুরু আছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস যায়, সার কারখানা যায়। তবে বিদ্যুতের লোডশেডিং কেন, এই নিয়ে ডিপিডিসি বা পল্লী বিদ্যুৎ কেউ আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি। আর কলকারখানার বিষয়ে আজ বিকেলে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই গার্মেন্টস নিট ডাইং মালিকদের সাথে কথা বলবে। তাদের একটা মতামত নিয়ে কি করণীয় পদক্ষেপ সে বিষয়ে পরবর্তীতে তারা আজ বিকেলে গণমাধ্যম কর্মীদের জানাবেন। কারণ তারা ইতিমধ্যে অনেকবার জানিয়েছেন যে পরিমাণ উৎপাদন হয় এই পরিমাণ উৎপাদনের ফলে তারা লোকসানের মুখোমুখি হবেন। এই জন্য আজ বিকেলে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের কিছুটা চাপ বাড়লেও মানুষজন, ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যতটুকু রেশনিং পদ্ধতিতে গ্যাস পায়, সিএনজি পায়, সেটা তাদের জন্য পর্যাপ্ত নয়। এর ফলে তারাও রাস্তায় বেরিয়ে চিন্তায় থাকেন কখন তার সিএনজি ফুরিয়ে যায়।
এই নিয়ে কিন্তু সব কিছু মিলিয়ে মানুষ আছে বিপাকে। তো এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস বিদ্যুৎ নিয়ে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে এসেছে। বেলা 12টার আগে তার মরদেহ বন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে অন্য 5 জনের লাশ বেনাপোল স্থল বন্দর দিয়ে বিকেলের মধ্যে দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ একই পরিবারের 4 জন রয়েছেন। নিহত অন্য বাংলাদেশি হলেন সাভারের আমিনবাজার এলাকার কসমেটিক্স ব্যবসায়ী বাবু আহমেদ। আর সাতক্ষীরা নিহত রেবতী সরকারের মরদেহ ভারতের সৎকারের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকায় শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জন নিহত হন। এর মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক। আমরা বেনাপোল বর্ডারে আছি, লাশ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে ও ইন্ডিয়া চিকিৎসার জন্য যায়, আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি সরকারি দায়িত্ব পালন থাকায় আমি যেতে পারি নাই। সে এত আনন্দময় একটা ছেলে ছিল, মানে নিষ্প্রাণ, তার ভিতরে কোনো হিংসা, লোভ, লালসা কিছুই ছিল না। কর্মজীবী একটা মানুষ। রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি তারা। পরিবারের অভিযোগ, এই ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত থাকতে পারে। এদিকে পুলিশ বলছে, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের একজনকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। ধরে নিয়ে যাওয়া হয় ইসমাইল প্রধানিয়াকে। ধস্তাধস্তির সময় পাশে নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকলেও কোনো ভূমিকা ছিল না তাদের। কাউকে না চেনার কথা জানান তারা। আগে সিভিল বেসে যেটা আসলো, হ্যাঁ দর্শক ধরে নিয়ে গাড়ি ঢুকাইছে। হ্যাঁ, এর তো চিনি না ভাই। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। ইন্তিশা জানান, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরো কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করছে একটি মহল, যার সাথে জড়িত শান্ত নামের এক যুবক। যোগসাজশে খোদ পুলিশ ছিল বলেও অভিযোগ পরিবারের। পুলিশ ওদেরকে তো কিছু জিজ্ঞাসা করতো যে কেন তোমরা ওকে ধরছো, ওনাকে কেন কি করছো, এরকম কেন করলো, এটা তো কিছু জিজ্ঞাসা, কিছুই তো করলো না। পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেল। পুলিশ কিছু বলে না। তারপর থানায় যে দেখি পুলিশ বলতেছে যে ছেলে নাকি হচ্ছে করছে, মানে ছেলেদেরকে নাকি দেখে নেই, মানে পুলিশ মানে বাবাকেই নিয়ে গেছে। এদিকে পুলিশ বলছে ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটিও। ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও, যদিও পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করে দেয়া হয়েছে এসব মামলা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের 80% গরুর মাংস ভেজাল বলছেন বিক্রেতারা। আর এইসব ভেজাল মাংস খাওয়ানো হয় হোটেল, রেস্তোরাঁ আর মেসে। বিক্রেতারা ক্যামেরার সামনে স্বীকার না করলেও গোপন ক্যামেরায় মিলল স্বীকারোক্তি। এছাড়া গরুর মাংসে পানি ঢুকিয়ে বিক্রি আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অসুস্থ পশুর মাংসে সয়লাভ রাজধানীর অন্যান্য বাজারও। মাংসের ভেজাল ও অনিয়ম নিয়ে বিপুল দেব রায়ের 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান নূর ও ফজলুর রহমান। রাজধানীর কাউরান বাজার নগরবাসীর জন্য ঐতিহ্যবাহী এই বাজারে পসরা বসে সকল পণ্যের, আর চলে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা।
ভোরের আলো ফোটার সাথে সাথে স্বাস্থ্যবিধি না মেনে শুরু হয় পশু জবাই। এই বাজারে পাওয়া যায় পচা, বাসি, পানি ঢুকানো ও রক্তের সাথে রং মেশানো মাংস। 30 জুলাই বৃহস্পতিবার সকাল 8:30 হঠাৎ দেখা গেল বাসি সাদা মাংসে রং মিশিয়ে প্যাকেট করছেন বিক্রেতা। রং মিশানোর কারণ জিজ্ঞেস করতেই ক্লিয়ার কাট কথা, এক বডি চর্বি পাবেন, হয়তো একটু পানি লাগোস পাবেন, হয়তো বাজার যে ফ্রিজের পাবেন, কারণ বাজার এরকম হবে। হোটেলে দিতে হইলে ফ্রিজে থাকলে অনেক সময় কালার নষ্ট হয়ে যায়। মায়ের দোয়া নামে দোকানের মাংস বিক্রেতা জানালেন, কাউরান বাজারের 80% মাংসই ভেজাল। এদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা যায় ওজন বাড়াতে কিছুক্ষণ পর পর মাংসের টুকরো পানিতে ভিজিয়ে নিচ্ছে। তবে তাদের ওখানে ভেজাল মাংস পাওয়া যায় না দাবি করে ভেজাল মাংসেরই একটি ঠিকানা দিলেন বিক্রেতা। কেমিক্যাল দেয় না, ওরা পানি দেয়, এটা আমরা জানি কিন্তু দেখি নাই। ক্রেতারা বলছেন অনিয়ম দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে, যা এখন খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে। গোস্ত নিয়ে এসে ওটাতে রং মেশানো হচ্ছে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। নাগরিক হিসেবে আমাদের জন্য এটা একটা থ্রেট, এটা আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন ভেজাল মাংসে শরীরে বাসা বাঁধছে মরণ ব্যাধি রোগ। কার্যকর পদক্ষেপ না থাকায় ভেজাল মাংসে বাজার সয়লাভ বলে জানান ভোক্তা অধিকারের সাবেক এই মহাপরিচালক। সমন্বয়হীনতা রয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাথে, আমাদের হয়তো প্রাণী সম্পদের সমন্বয় নেই, প্রাণী সম্পদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণেও কিন্তু এই ব্যবসায়ীরা এইগুলো পার পেয়ে যাচ্ছে। এই রংটা কিন্তু ভয়াবহ। এই রংটা হলো কেমিক্যাল রিয়াকশন হয়ে বডিতে, এটা তাৎক্ষণিক হয় না, দীর্ঘমেয়াদী মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সারের রূপ নেয়, বিভিন্ন ধরনের রোগে কিন্তু বাসা বাঁধতে পারে এবং সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আমার কাছে যদি কোনো এরকম কমপ্লেন আসে তাহলে এটা আমি সিরিয়াসলি দেখবো, সিরিয়াসলি অ্যাকশন নেব। নিরাপদ খাদ্য মানুষের জন্য মৌলিক অধিকার হলেও বাংলাদেশের মানুষের জন্য এটি একটি আতঙ্কের নাম। কারণ ভেজাল খাদ্য গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতি বছর 15 লাখেরও অধিক শিশু বিকলাঙ্গ ও প্রতিবন্ধী হচ্ছে। তাই এটি দমনে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশে একটি বিকলাঙ্গ জাতি হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 2026-27 অর্থ বছরের দ্বিতীয় সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 19 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এই সময় 10টি প্রকল্পের মধ্যে 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত 19টি হোস্টেল ভবন নির্মাণ, রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উন্নয়নমূলক প্রকল্প। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।